আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। সাম্প্রতিক এনসিপি জামাত জোট এবং এই জোটের ভবিষ্যৎ এবং সম্ভাবনা এবং বিএনপির উপরে এর প্রভাব কতটুকু, এই সমস্ত নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীম। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীম। আপনি জানেন যে সম্ভবত এখন 11 দলীয় জোট করেছে জামাত, এনসিপি, ইসলামী শাসনতন্ত্র, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, নেজামে ইসলাম, এবি পার্টি, আরো আরো অনেকগুলো, সঙ্গে এনসিপি। তো এই জোটটা যে হলো, এই জোটটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এই জোটটাতে আসলে আহ, মানে সবাই আসলে লাভবান হলো কিনা? এবং আপনি জানেন যে এনসিপি অলরেডি অনেকে এনসিপি ছেড়ে চলে গিয়েছে, ইনক্লুডিং ডক্টর তাসনিম জারা, তাসনুবা, তারপরে এই 6 সমন্বয়কের এক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, এরকম অনেকেই চলে গিয়েছে। তো সব মিলিয়ে আপনি এই যে একটা নির্বাচনী জোটটা হলো, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, প্রিয় ভাই, ধন্যবাদ। দেশবাসীকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাকে প্রথমেই বলতে চাই, জুলাই 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের মাধ্যমে যে পট পরিবর্তন হয়, পট পরিবর্তনের যে গ্রুপটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটার বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী নির্বাচনের মাধ্যমে। আমরা আশা করতেছি আগামী নির্বাচনে জুলাই পক্ষের শক্তি বিজয় অর্জন করবে। তবে এখানে একটা বলে রাখা ভালো, নির্বাচনটা হচ্ছে প্রতিটা পক্ষই কিন্তু জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিল। যে বাংলাদেশটা মূলত এখন বলতে গেলে দুইটা ভাগে বিভক্ত। একটা 11 দলীয় বা 10 দলীয় জোট, যেটা জামাত এবং অপর ইসলামী শক্তি, যে গ্রুপটা রয়েছে তাদের নেতৃত্বে। আরেকটা গ্রুপ রয়েছে বিএনপি এবং অপর দলগুলো। এই দুইটা প্যাটার্ন টোটাল বাংলাদেশটা আগামী নির্বাচন কেন্দ্রিক ভাগ হয়ে গিয়েছে। এখানে সবচেয়ে মজার ঘটনা হলো, কোন পক্ষটা বেশি কমিটেড, কোন পক্ষটা আগামী নির্বাচনে জিতে এসে সংস্কার, বিচার এবং আরো যে বিষয়গুলো নিয়ে আন্দোলনটা হয়েছিল সেটার উপর বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং আশ্বস্ত হতে পারছে, আশ্বস্ত করতে পারছে এবং আস্থা রাখা যাচ্ছে, সেই পক্ষের দিকেই মূলত আমরা দেখছি এনসিপি এবং অন্যান্য দলগুলো ঝুঁকে পড়েছে। আর যে পক্ষটার ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না মনে করতেছে এনসিপি, সেই পক্ষটা থেকে, সেই পক্ষের দিকে না গিয়ে তারা এই জোটের দিকে চলে আসছে। এরপর আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন, আগামী নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে অ্যাকচুয়ালি বাংলাদেশটা কোনো আধিপত্যবাদী শক্তির কবজায় থাকবে কি থাকবে না। সেখানে কি গণতান্ত্রিক ইসলাম থাকবে, নাকি সেখানে সেকুলারিজম থাকবে। এখানে যদিও একটা পক্ষ এখন বলতে চাচ্ছে যে তারাও মদিনার ইসলাম কায়েম করবে, আরেকটা পক্ষ তো অলরেডি ডিক্লেয়ার করেছে যে আমাদের আইডিওলজি হবে ইসলাম ভিত্তিক, আমাদের আইডিওলজি হবে গণতান্ত্রিক ইসলামের প্রতি। আবার না, আরেকটা জনাব পক্ষ জনাব মনিরুল ইসলাম শামীম, এই শেখ হাসিনাও কিন্তু বলতো যে মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবো। তো এগুলো 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 আমরা দেখব। কিন্তু অনেকে বলতেছেন যে এই জামাত এবং এনসিপির যে জোটটা হয়েছে, এতে আসলে জামাত লাভবান হয়েছে। জামাত ইসলাম বলতে পেরেছে যে আমাদের এই জোটটা শুধু ইসলামিক দলের জোটই না, এই দেখো এখানে একটি মধ্যপন্থী দলও আছে। কিন্তু এনসিপির ক্ষতি হয়েছে, এনসিপি দলটা একটু ভেঙে গেল, অনেকে চলে গেল। এটা আপনার কি মনে হয়, আসলে কি জামাত লাভবান হয়েছে, এনসিপি ক্ষতিগ্রস্ত হয়েছে, নাকি আপনি উভয় যদি লাভবান এক হয়েছে? বাক্যে যদি বলি আমি, এক লাইনে, আমি মনে করি বাংলাদেশ লাভবান হয়েছে। বাংলাদেশ চিহ্নিত করতে পেরেছে, বাংলাদেশিরা চিহ্নিত করতে পেরেছে কারা অ্যাকচুয়ালি জুলাইয়ের পট পরিবর্তনের সর্বোচ্চ সহায়ক শক্তি এবং নেতৃত্বে ছিল। এটা একটা স্পষ্ট বার্তা এটার মাধ্যমে। আর যারা আজকে এই আন্দোলন থেকে, এই জোট থেকে, যখন জোটে যোগ দিল, একটা নির্দিষ্ট দল থেকে কিছু পদত্যাগ করলো, এটা তাদের নিতান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা হতে পারে। কারণ আদর্শিক ভাবে কে ইসলামকে গ্রহণ করবে কি করবে না, বা ইসলামী শক্তির সাথে, গণতান্ত্রিক ইসলামের সাথে জোটবদ্ধ হবে কি হবে না, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি গ্রামের একটা কথা কথা আছে, তেলে জলে কখনো মিশে না। অতএব যারা চলে গিয়েছে এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, তারা থাকবে কি থাকবে না, এটাতে জোটের বড়সড় কোনো প্রভাব পড়বে না বলে আমি মনে করি না।
এটাতে কিছুই হবে না। কিন্তু এই দু কিন্তু চারজন, আপনি দেখেন একটা বৃহৎ জোট থেকে, ইভেন একটা বড় দল থেকে যদি দু চারজন নেতা পদত্যাগ করে কিংবা কোনো কারণে বহিষ্কার হয়, ওদের পরিণতি কি হয়েছে অতীতে আপনি দেখেন বাংলাদেশে। এরকম বহু বহু উদাহরণ আমাদের মধ্যে রয়েছে। যেমন আপনি একটা দেখবেন উদাহরণ এখনই দিতে পারি। ২০০৬ সালে কর্নেল ওলি বিএনপি ছেড়ে চলে গেল, কারণ বিএনপি জামাতের সঙ্গে নির্বাচন করবে বলে, ঠিক আছে, জোট করবে বলে চলে গেল, একসঙ্গে নির্বাচন করবে বলে। সেই ওলি আবার এখন জামাতে এসে ভিড়েছে। আসলে বাংলাদেশ এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখানে মূলত কারা আধিপত্যবাদের সাথে জোট করবে না এটা স্পষ্টত হয়ে গিয়েছে, কারা ডিপ স্টেটের সাথে যোগ সাজস করে না এটা স্পষ্টত হয়ে গিয়েছে। অতএব কর্নেল অলির মতো এত সিনিয়র মানের লিডার, যারা 71 সালের রণাঙ্গনের, আপনি ভালো করেই জানেন বা দেশবাসী ভালো করেই জানে, তারা কিন্তু রণাঙ্গনের একেবারে প্রথম সারির মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার। তাদের নেতৃত্বে যখন, তাদের এই ধরনের নেতৃত্ব যখন একটা নির্দিষ্ট জোটে চলে আসে, তাহলে বুঝতে হবে যে 71-এর চাওয়া পাওয়াটা আজকে যারা পূরণ করার ক্যাপাসিটি রাখে, যারা অ্যাকচুয়াল গণতান্ত্রিক সিস্টেমকে বাংলাদেশে বলবৎ রাখতে চায়, তারাই মূলত এই জোটের সাথে সম্পৃক্ত হচ্ছে। উনি যে এটা বুঝতে পেরেছেন বিধায় উনি এই জোটের সাথে এসেছেন বলে আমি মনে করি। ওনাকে সাধুবাদ জানানো দরকার। এবং আগামী দিন বাংলাদেশকে যারা এগিয়ে নিতে চায়, যারা স্বচ্ছ গণতন্ত্র চর্চা করতে চায়, যারা মানুষের আস্থাকে ধরে রাখতে চায়, ধারণ করে, তাদের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এই জোট। এখানে আপনার কথা পরিষ্কার। একটা প্রশ্ন সেটা হচ্ছে কি যে এনসিপিতে প্রচুর মেয়ে আছে, প্রচুর মেয়ে আছে, এবং এই এই জামাত ইসলামের সঙ্গে জোট করার কারণে তারা অনেকেই পদত্যাগ করেছেন। তো এখনো কিছু মেয়ে রয়ে গিয়েছে, এবং আপনি জানেন যে এনসিপি মধ্যপন্থী দল। এখন আমার যে প্রশ্নটা আপনার কাছে সেটা হচ্ছে যে একটা সিনারিও দিই। মনে করেন এনসিপি 30টা জোট, সরি 30টা আসন পেয়েছে, এবং এই 30টা আসনের বাইরে 270টা আসনে এনসিপি জোটের অন্য দলগুলোর জন্য কাজ করবে। ভালো কথা। কিন্তু যদি মনে করেন যে এনসিপি তার 30টা আসন যেটা তারা পেয়েছে ভাগে, এই 30টা আসন থেকে যদি তারা কোনো নারীকে মনোনয়ন দেয়, তাহলে কি জামাত ইসলামী, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন, তারা কি ওই নারীর জন্য কাজ করবে? আপনাকে বলে রাখি যে জামাত ইসলাম ছাড়া অন্যান্য যে ইসলামী দলগুলো আছে এটার সঙ্গে জোট, তারা অনেকে আছে যে তারা তাদের সংবাদ সম্মেলন করলে নারী সাংবাদিক পর্যন্ত ওখানে ঢুকতে দেয় না। এমত অবস্থায় এমত অবস্থায় যদি জোট থেকে একজন নারী নির্বাচন করে, সেই দলগুলো নারীর জন্য কি কাজ করবে বলে আপনি মনে করেন? আমি আপনাকে এটার সাথে, আপনার প্রশ্নের সাথে আরেকটু অ্যাড করি। করেন। ইসলাম নারীকে যে পরিমাণ স্বাধীনতা দিয়েছে, যে সম্মান এবং মর্যাদা দিয়েছে, পৃথিবীর আপনি কোনো জায়গায় কোনো আইডিওলজিতে এত উচ্চমানের সম্মান, এত মর্যাদা, এত সিকিউর অন্য কাউকে দেওয়া হয় দিয়েছে বলে আমার জানা নেই। সেটা তো এটা আমি আপনার সঙ্গে অবশ্যই একমত, এখন কিন্তু আপনি কিন্তু যেটা কিন্তু বললেন যে ওনাকে সংসদে ওখানে, সংসদে যাওয়ার উপযুক্ত নারীদেরকে তারা মনে করেন কিনা, যে দলগুলো নিজামী ইসলাম, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, ইসলামী শাসনতন্ত্র আমি আন্দোলন গুলো। আমি মনে করি বাংলাদেশে যে গণতান্ত্রিক ইসলাম চর্চা হয়, ওনারা একেবারেই মধ্যমপন্থী। সেখানে কোনো ধরনের উগ্রতার লেশ মাত্র আছে বলে আমার জানা নেই। সেক্ষেত্রে নারীদেরকে ওনারা সর্বোচ্চ প্রায়োরিটিতে, আপনি জানেন জামাত ইসলামী সহ পরাপর আমি অনেকগুলো ইসলামী দল সম্পর্কে জানি, যারা মধ্যম পন্থা বজায় রেখে তাদের নারী নেতৃত্ব, তাদের সংগঠনের লক্ষ লক্ষ নারী নেত্রী রয়েছে। শুধু একক জামাত ইসলামের নারী সদস্য মানে সদস্য পদ হলো ওদের রোকন বলা হয়, সর্বোচ্চ পদ, সাংগঠনিক যে 4টা স্তর, সর্বোচ্চ পদ হলো রোকন বা সদস্য। ওদের 1 লক্ষের উপরে সদস্য রয়েছে যারা শপথবদ্ধ। আপনি জানেন 4টা স্তর: সমর্থক, কর্মী, অ্যাসোসিয়েট, তারপরে গিয়ে হলো মেম্বার, এই 12 কোট। সেই স্তরে তাদের 1 লক্ষের উপর নেত্রী রয়েছে, এবং যাদের সাংগঠনিক কোয়ালিটি এবং অবস্থান এমন পর্যায়ে, নীতি নির্ধারণী পর্যায়ে তাদের অবস্থানটা নিয়ার অ্যাবাউট 30%, 27 থেকে 30% তাদের সেখানে অবস্থান। অতএব নারী নেতৃত্ব তারা মেনে নেবে এটা স্পষ্টত না, হয়তো তাদের সংগঠনে এত নেত্রী থাকার কথা না। এটা আমি যতটুকু আমার গবেষণা থেকে, আমার উপলব্ধি থেকে আমি পেয়েছি যে নারী নেতৃত্ব
এই ক্ষেত্রে কোনো বাধা না, কেননা তারা মধ্যমপন্থী ইসলামী রাজনৈতিক দল, যারা বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামিজম কায়েম করতে চায়, গণতান্ত্রিক সিস্টেমে ইসলামকে, উদারনৈতিক ইসলামকে সেখানে বাস্তবায়ন করতে চায়। আর আপনি বলছেন যে নারী সাংবাদিক প্রবেশ করতে দেন না, এটার ব্যাপারে আমি এমন কিছু আমার কখনো চোখে পড়েনি। আমি অসংখ্যবার দেখেছি নারী নেত্রীরা মাওলানা নিজামী সহ না না, অনেক আমি নেতার আমি জামাত ইসলাম ইন্টারভিউ নিয়েছে। আমি জামাত ইসলামের কথা বলতেছি না, অন্যান্য দলগুলোর কথা বলতেছি। অন্যদের ব্যাপারে আসলে আপনি আপনি একটা মানুষের বডিকে যদি আপনি বলেন, একটা মানুষের বডিতে হাড় বা অস্থি যেমন থাকে, হাড় এবং অস্থি যেমন থাকে, আবার সেখানে চামড়াও থাকে, গোশও থাকে, মাংসও থাকে, অতএব সকল কিছুর সমন্বয় একটা বডি যেমন হয়, তদ্রুপ আগামী যে যে জোটটা এখন হয়েছে, এটা মূলত হয়েছে একটা নির্বাচনী জোট। এই নির্বাচনী জোটের মাধ্যমে তারা আগামী দিন বাংলাদেশে একটা মতবাদকে স্টাবলিশ করতে চায়, যে মতবাদটা আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে, যে মতবাদটার মাধ্যমে বাংলাদেশ আধিপত্যবাদ কে তারা বাংলাদেশে বিদেশি আধিপত্যবাদকে তারা ঠেকিয়ে দেবে। অতএব এক্ষেত্রে নারী কোনো বাধা নয়, সেখানে নারী যেমন থাকবে সেখানে পুরুষও তেমন থাকবে। কারো যদি আপত্তি থেকে থাকে, এটা নিতান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার বলে আমি মনে করি। তবে সম্মান বা মর্যাদার দিক থেকে বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক, ইসলামী রাজনৈতিক দল নেই যারা নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেয় না, আমি যতটুকু জানি। আপনি জানেন আমার পড়াশোনা কিন্তু ইউনিভার্সিটিতে যেমন ছিল, আমি আবার পড়াশোনা মাদ্রাসাও করেছি, যার কারণে সকল জায়গায় আমার পদচারণা ছিল। আমি দেখেছি আমার ক্লাসমেটদের মধ্যে নারী যেমন ছিল, আমরাও পুরুষ হিসেবেও তাদের সাথে সব অবস্থান থেকে পড়াশোনা করেছি। কখনো অমর্যাদার কোনো কিছু আমার চোখে কখনো পড়েনি। আপনি আমি আপনাকে আরেকটা বিষয় বলি, অসংখ্য প্রতিষ্ঠান যেখানে ইউনিভার্সিটিতে যেরকম মহিলা টিচার আছে, তেমনই মহিলা টিচার এখন কিন্তু মাদ্রাসাগুলোতেও আছে। এটা আপনি জানার কথা, বিবেকবান ব্যক্তি হিসেবে আপনারা জানেন এগুলো। অতএব সম্মান এবং মর্যাদার দিক থেকে পার্টির পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে যদি কোনো নারীকেও মনোনয়ন দেওয়া হয়, তাহলে তারা এক বাক্যে সেটা মেনে নেবে বলে আমি মনে করি। আপনি দেখেন কোন আসনে এনসিপির প্রতিনিধি অথবা জামাত ইসলামের প্রতিনিধি অথবা অপরাপর দলের প্রতিনিধি হিসেবে হিন্দু প্রতিনিধি দেওয়া হচ্ছে, সেখানে এক বাক্যে তো সবাই মেনে নিয়েছে। অতএব নারী নেত্রীকে, কোনো নারী নেত্রীকে যদি মনোনয়ন দেওয়া হয়, তার জোটের সিদ্ধান্ত আগামী দিনের বাংলাদেশকে যদি আপনি এগিয়ে নিতে চান, তাহলে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। কোনো একটা শুধু পুরুষতান্ত্রিক হলে চলবে না, সেখানে নারীদেরও অংশগ্রহণ থাকতে হবে, সেখানে অমুসলিমদেরও অংশগ্রহণ থাকতে হবে, সেখানে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি থাকবে, সেখানে উপজাতি প্রতিনিধি থাকবে। অতএব সবাইকে নিয়ে আপনাকে দেশটা পরিচালনা করতে হবে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা এটার এক্সাম্পল দেখেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে নারী নেত্রীদেরকে যেমন প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেখানে উপজাতি এবং পাহাড়ি জনগোষ্ঠীকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, মাইনরিটিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, অমুসলিমদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এই যে ডাইনামিকতা, এটা দিয়ে, এটার মাধ্যমে একটা এক্সাম্পল রেখে গিয়েছে যে আগামী দিনের বাংলাদেশটা তারা কিভাবে পরিচালনা করবে, বাংলাদেশটাকে কিভাবে তারা সিকিউরড একটা গণতান্ত্রিক বাংলাদেশ, ইসলামী গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে চায়। তারা জি, কিন্তু একদিনে সেখানে ইসলাম কায়েম করবে না, ধাপে ধাপে মানুষকে বুঝিয়ে, যখন মানুষ ম্যান্ডেট দেবে, পর্যায়ক্রমে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এইভাবে তারা প্ল্যানটা এখানে করেছে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। এখানে একটা কথা আমি শুনতে পেলাম, সেটা হচ্ছে যে এই নাহিদ ইসলামকে সরকারের ভিতর থেকে যে গুপ্ত সরকার আমরা জানি, অনেকে বলে আদিলুর রহমান, খলিলুর রহমান, তারপরে ফরিদা, মৎস্য উপদেষ্টা ফরিদা, পিনাকি ভট্টাচার্য সহ যারা আছে, তারা নাহিদকে অনবরত চাপ দিয়েছে এই জামাত ইসলামের সঙ্গে জোট করার জন্য। তাহলে কি আপনি মনে করেন যে এই নির্বাচনের সময়ও ওই সরকারের ভিতর গুপ্ত সরকারটা জামাত জোটকে অনৈতিকভাবে সুবিধা দিবে নির্বাচন জয়লাভ করার জন্য? আসলে এই যে কথা, এখন আপনার যে বক্তব্যটা এসেছে, আমি যতটুকু মনে করি না, এমন কোনো চাপ প্রয়োগ করেছে আমি এখন পর্যন্ত যতটুকু অনুভব করতে পেরেছি, যতটুকু তথ্যপাত্র পেয়েছি এবং আমার গবেষণায় যতটুকু পেয়েছি, চাপ প্রয়োগ করা হয়নি। পরামর্শ দিতে পারে, পরামর্শ দেওয়ার রাইট আছে। আর সরকারের পক্ষ থেকে যে কথাটা বলেছেন, এগুলো আসলে এগুলো অনেক কথাই তো হাওয়ায়ও ভাসে বাংলাদেশ। আপনি জানেন আমরা এমন একটা জাতি, এই পৃথিবীর কোনো জাতিতে
এত পরিমাণ গুজব আপনি কোথাও পাবেন না। আগামী দিনের বাংলাদেশ, আপনি যে বাংলাদেশের ডিফিসিটটা এখন লক্ষ্য করতে পারছেন, হাদির হত্যা থেকে শুরু করে, এবং অনেককে এখন ওই যে জাবের যে দায়িত্বে আছে তাকে যে অনবরত হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আরো অনেকেরই আমরা হুমকি শুনছি। এই যে বিষয়গুলো, এগুলো একটা ডিফিসিট এখানে আছে। অতএব আমাদের আগামী দিনে সবচেয়ে বেশি প্রয়োজন যে আমরা জাতিটাকে সিকিউর করা। আগামী দিনের যদি সিকিউরিটির ব্যাপারে আমরা কম্প্রোমাইজ করি, তাহলে এই ধরনের গুজবগুলো চলতেই থাকবে। অতএব গুজবে কান না দিয়ে দেশটাকে এগিয়ে নেন, একতাবদ্ধ থাকেন। জুলাইয়ের যে রিভলিউশন হয়েছে, সেই রিভলিউশনকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য পরামর্শ দেন। আমি মনে করি আপনাদের মতো বিবেকবান সাংবাদিকগণ আপনারা পারবেন জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে। আর যাদেরকে এখন আপনি এই যে জোটে দেখছেন, এরাই আগামী দিনের বাংলাদেশকে সিকিউর করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে বলে আমি মনে করি। তাদের উপর আস্থা রাখা যায়। তারা যেই বুলেটের সামনে যারা বুক পেতে দিয়েছে, তাদের উপর যদি আপনি আস্থা না রাখতে পারেন, আর কার উপর রাখবেন ভাই? আপনাকে বুঝতে হবে। কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে যে জামাত ইসলাম এই জোটে সবচেয়ে বড় দল, কোনো সন্দেহ নাই, এটা আপনি আমার সঙ্গে অবশ্যই একমত হবেন। কিন্তু আমরা দেখেছি যে জোটের কারণে এই জোটের আসন বিনাশ করতে গিয়ে জামাত ইসলামের অনেক যোগ্য ক্যান্ডিডেটকেও স্যাক্রিফাইস করতে হয়েছে তাদের আসন, তারা মেনে নিয়েছে। এটা কি আসলে জামাতকে একটু পেছনে ফেলে দিল না? মানে এই জোট করে আসলে মানে জামাত কি তার কিছু বিশ্বস্ত নেতাদেরকে হারালো? জামাত ইসলামী এমন একটা দল, আমার রিয়েলাইজেশন থেকে আমি যেটুকু বুঝি, যে যখন কেন্দ্র কোনো সিদ্ধান্ত দেওয়া হয়, এক বাক্যে তাদের নেতারা, তাদের কর্মীরা সেটা মেনে নেয়। বৃহত্তর স্বার্থে তারা স্যাক্রিফাইস করে, যেটা অতীতে অনেক হিস্ট্রি রয়েছে, এক্সাম্পল রয়েছে, আজকেও তারা সেটা প্রমাণ করতে পেরেছে যে বৃহত্তর স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে নিজকে বলিদান সেটা তারা করতে জানে। তারা শিখিয়ে, তারা সেটা শিখাতে যেমন সক্ষম হয়েছে, তারা সেটা অনুধাবন করতে সক্ষম হয়েছে, এবং মেনে নিতে তারা সক্ষম হয়েছে। কোন নেতা কর্মী যদি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়, আমি মনে করি তারা রাষ্ট্রের জন্য সেটা করেছে। এটাও এক ধরনের উৎসর্গতা। তারা রাষ্ট্রের জন্য, জোটের স্বার্থে সেটা করেছে। তার তাকদিরে ভালো কিছু থেকে থাকলে অবশ্যই তার প্রতিদান পাবে। তার সম্মানের জায়গাটুকু রাষ্ট্র, সমাজ ব্যবস্থা, জনগণ সেটা বিবেচনায় নেবে বলে আমি মনে করি। এক্ষেত্রে কিছু কিছু জায়গায় তো আপনাকে ছাড় দিতে হবে। আপনি যদি আপনি যদি 300টা আসনে এককভাবে নির্বাচন করার চিন্তা করতেন, তাহলে তো আপনি জোট করতে পারতেন না। যেহেতু জোট করেছেন, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আজকে আপনার একটি আসনে স্যাক্রিফাইস করবেন, অপর জায়গায় আবার তারাও আপনাকে স্যাক্রিফাইস করবে। কেউ কম পাবে, কেউ বেশি পাবে, বাট রাষ্ট্র উপকৃত হবে, জাতি উপকৃত হবে। জাতির স্বার্থে আপনাকে এটা করতে হবে, এটা মেনে নিতে হবে। ধন্যবাদ। কিন্তু আসিফ এবং মাহফুজ এই দুইজন সরকারের সাবেক উপদেষ্টা, তারা সম্প্রতি পদত্যাগ করেছেন। কারণ বিএনপির একটা দাবি ছিল যে যে এই দুই উপদেষ্টাকে রেখে নির্বাচন সুষ্ঠু হবে না, সুতরাং তাদেরকে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু যখন এনসিপি জামাত ইসলামের সঙ্গে জোট করতে চেয়েছে, তখন জামাত ইসলাম বলেছে যে এই দুই উপদেষ্টাকে আমরা দলে নেব না। মানে আপনার কি মনে হয় যে এই দুই উপদেষ্টার ব্যাপারে জামাত ইসলামের অ্যালার্জি কেন? না, আসলে দলে নেবে না এটা বলা হয়নি। আমি যতটুকু মানে জানতে জোটে নেবে না, পেরেছি, কি জোটে নেবে না? জোটে তাদেরকে নেওয়ার ব্যাপারে কারো কারো কথা আসছে, তবে স্পষ্ট কোনো বক্তব্য কিন্তু কোথাও থেকে এখনো পরিলক্ষিত হয়নি, বা দলগত অবস্থান, জোটের অবস্থান থেকে এই ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য আসছে বলে আমার জানা নেই। এটা আসলে হয়তো কোনো কোনো মহলের অপিনিয়ন হতে পারে, বাট জোটের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য আসছে বলে আমার জানা নেই। যদি যে থেকে থাকে আপনি দয়া করে জানাইতে পারেন, কারণ আপনার জানানোর মাধ্যমে আমরা জানতে পারবো, জাতি জানতে পারবে। এরকম কোনো অথেন্টিক তথ্য না, আছে আমি বলে আমি আমার আমি জানা যতটুকু নেই। শুনেছি যে জামাত ইসলামের কেউ কেউ বলতেছেন যে যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ আছে, এই কারণে আমরা তার দায় নেব না, কারণ জামাত ইসলাম ইতিপূর্বে কোথাও কখনো দুর্নীতি করে নাই। আমাদের দুজন মন্ত্রী ছিল ক্লিন ইমেজের। এন্ড সেকেন্ডলি মাহফুজ আলম তিনি উপদেষ্টা থাকা অবস্থায় অনবরত মওদুদিবাদের বিরুদ্ধে ক্রমাগত কথা বলেছে, সুতরাং তাকে জোটে নিলে আমাদের নেতাদের মনোবল কমে যাবে, ইত্যাদি এই সব কারণে তাদেরকে দলে নেওয়া যাবে না। আবার আবার আরেকটা খবর শুনলাম জনাব মনিরুল ইসলাম শামীম, সেটা হচ্ছে যে যে গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু এবং মাহফুজ আলম গত পরশুদিন তারেক রহমানের সঙ্গে দেখা করে
তারা বলেছেন যে আমাদেরকে নিতে হবে বিএনপিতে, এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও একদিন চিন্তা করে তারেক রহমান না বলে দিয়েছেন, এবং যেদিন না বলে দিয়েছেন সেদিন দুপুরে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণ অধিকার পরিষদ থেকে কিন্তু মনোনয়ন ফর্ম কিনেছেন। তারেক রহমানের না শুনে তিনি আবার এনসিপিতে আবার যোগ দিলেন। তো এখন এগুলো আসলে কি বলবো, মানে এদের মন যে কোন দিকে যায়। এখন তারেক রহমান আসলে হয়তো চিন্তা আপনি করলেন যে একটু শেষ করি, তারেক রহমান হয়তো না করে দিয়েছেন এই কারণে যে তারেক রহমান যদি তখন এই আসিফকে এবং মাহফুজকে বিএনপিতে নিতেন, তাহলে এনসিপি অভিযোগ করতো যে বিএনপি আমাদের দল ভেঙেছে। হয়তো এইসব কারণে হয়তো তারেক রহমান এটা চাননি। জি, বলেন। জি, জনাব তারেক রহমান কি করেছে আসলে, এই কথাগুলো আপনি যা বলছেন এগুলো হয়তো পর্দার অন্তরালের ঘটনা, এগুলো ফ্রন্ট লাইনে আসছে বলে আমি কোনো ইনফরমেশন এখন না পর্যন্ত কিন্তু পাইনি। এগুলো বা এগুলো সত্য আপনার ভাই, মাধ্যমে পর্দার অন্তরালে তো অনেক আপনার কিছু ঘটে। মাধ্যমে কিছু তথ্য এখন পাচ্ছি বা জাতি পেয়েছে, আমি মনে করি আপনার মাধ্যমে কতটুকু তার সত্যতা আছে আপনি যাদের মাধ্যমে পেয়েছেন আমি জানি না। তবে তারা গতকাল সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট করেছে যে তাদের অবস্থান, তাদের দলগত অবস্থান তারা স্পষ্টত ডিক্লেয়ার করেছে যে তারা যে বা 10 দলীয় বা 11 দলীয় যে ইসলামী জোট, 8 দলীয় ইসলামী জোট এবং অপরাপর দল মিলে 11 দলীয় জোট, তারা সেই জোটে যাচ্ছে, তারা স্পষ্ট করেছে। আমরা এটাকেই ধরে নেব। আর রাজনৈতিক ভাবে তারা এখনো ইউনিভার্সিটি থেকে বের হয়ে খুব বেশি ম্যাচিউরড হয়েছে বলে আমার মনে হয় না। তাদেরকে ম্যাচুরিটি আসার জন্য একটু সময় দিতে হবে, কারণ ডিসিশন মেকিং করার জন্য, ডিসিশন গুলো নেওয়ার জন্য যে ওয়াইজ লিডারশিপ, তারা যেহেতু নবীন এখনো তাদের সেই ওয়াইজনেস আসছে বলে আমার মনে হয় না। একটু সময় দিতে হবে। এখন বড় দলগুলোর সাথে এবং রাজনৈতিক প্রজ্ঞা যাদের আছে তাদের সাথে জোটবদ্ধ হয়ে তারা রাজনীতি শিখবে। মাঠের আন্দোলন আর এই যে ডিসিশন মেকিং করার মতো যে ক্যাপাসিটি, দুইটা কিন্তু দুই বিষয়, দুই জিনিস। সেই ক্ষেত্রে আমি মনে করি তারা সর্বশেষ সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে কালকের ডিক্লারের মাধ্যমে। আগামী বাংলাদেশকে তারা লিড করতে পারবে, এটা স্পষ্ট একটা ইঙ্গিত বলে আমি মনে করি। জি, আপনাকে একটা ইয়ে দেখাই, ওই যে ফটোকার্ড দেখাই। সেটা হচ্ছে যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের হলফনামা, সম্পদের পরিমাণ 1,46,19,474 টাকা, আয় 3,60,000 টাকা, কৃষি জমি আছে 217, কৃষি জমি, আবাসিক ভবন, মোটর যান, ব্যাংকে টাকার পরিমাণ 4,10,000, আসবাবপত্র অলংকার মাত্র 10 ভরি, কোম্পানির শেয়ার 27,13,000 টাকা, নগদ টাকা আছে 60 লাখ, মানে ওই রকম বেশি কিছু না। তো তিনি যে সিলেট উমেন্স কলেজের একজন অন্যতম মালিক, এইটা এই হলফনামায় নাই কেন? আসলে সেখানে আপনি যেটুকু পেয়েছেন এটা হলো সংক্ষিপ্ত সার, একটা সংক্ষিপ্ত রূপ। সেখানে ডিটেলস যে ইনফরমেশনটা সেগুলো নির্বাচন কমিশনে যখন জমা দেওয়া হয় সেখানে পুরোটাই জমা দেওয়া, কোনো বিষয় সেখানে অস্পষ্ট রাখা হয় না। আর জামাতের আমির যে হলফনামা দিয়েছেন, হলফনামার সংক্ষিপ্ত সার যদি উপস্থাপন করেন তাহলে তো আপনি সকল ইনফরমেশন পাবেন না। এই জন্য বাংলাদেশের এক স্বনামধন্য একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের সর্বোচ্চ ব্যক্তি যে ওনার বক্তব্য লেখনের মাধ্যমে প্রকাশ করেছেন, সেক্ষেত্রে এগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে সেখানে উপস্থাপন করেছেন বলে আমি মনে করি। অতএব এটা নিয়ে কোনো সংশয় সন্দিহান থাকার কোনো সুযোগ নেই, কেননা তাদের ইন্টারনাল গণতন্ত্র চর্চা, ট্রান্সপারেন্সি খুব ভালোভাবে সেখানে চর্চা হয়। অতএব এটা একটা ভালো দিক যে ওনার সম্পদের বিবরণী সহ উনি বিস্তারিত সেখানে প্রকাশ করেছেন, এটা একটা ভালো দিক। আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আগামী দিনে যদি বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে, রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বে উনি আসেন, তাহলে সম্পদের পরবর্তী বিবরণী যখন জমা দেবেন এটা ম্যাচ করার একটা সুযোগ হবে। এই যে এবং আপনি বললেন যে পরবর্তীতে উনি যদি সর্বোচ্চ পদে আসেন, আমরা তো এমনও শুনি যে এই জোট ক্ষমতায় গেলে নাকি নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবে, ডক্টর শফিকুর রহমান না। সেটা সময় বলে দেবে, সেটা সময় বলে দেবে। যার যোগ্যতা সর্বোচ্চ বেশি, যার ওয়াইজনেস, লিডারশিপ কোয়ালিটি সর্বোচ্চ বেশি, সেই হবে বাংলাদেশের সর্বোচ্চ কর্ণধার। সেটা সময় বলে দেবে কে হবে বা কাকে সর্বোচ্চ পর্যায়ে দেওয়া যায়। সেটা আমি জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, আচ্ছা, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দেবে। আমি যদি জোটের কথা বলি, বিএনপি একটা জোট করেছে, জামাত একটা জোট করেছে।
এখন এই বিএনপি নিঃসন্দেহে অনেকেই মনে করে, আমিও মনে করি যে বিএনপি জামাতের চাইতেও শক্তিশালী বড় দল, যেটা ইতিপূর্বে অনেকবার তারা প্রমাণ রেখেছে। কিন্তু এখন বিএনপির সঙ্গে যে দলগুলো জোট করেছে, গণসংহতি, গণ অধিকার পরিষদ, তারপরে নাগরিক ঐক্য, আরো কয়েকটা আছে, অনেকে আছে দল বিলুপ্ত করেও বিএনপিতে যোগ দিয়েছে। আবার জামাতের সঙ্গে আছে এনসিপি, তারপরে ইসলামী আন্দোলন। তো এই সব মিলিয়ে আমার মনে হয় যে বিএনপি একটা খুবই বড় দল, শক্তিশালী দল, বাট তার জোট সঙ্গীগুলো আসলে খুবই খুবই দুর্বল। কিন্তু সেদিক থেকে জামাতের আবার জোট সঙ্গীগুলো কিন্তু তারাও শক্তিশালী, যেমন কর্নেল অলি মুক্তিযোদ্ধা, এনসিপি তো অবশ্যই মোটামুটি বড় দল, নতুন হলেও বড় দল, ইসলামী শাসনতন্ত্র, এবি পার্টি ছোট দল হলেও তাদের দুইজন মঞ্জু, তারপরে ওই যে ব্যারিস্টার ফুয়াদ খুবই পপুলার। তো সব মিলিয়ে আসলে আমি মনে করি যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো একটা আসলে পরিবেশ তৈরি হবে বলে আমার বিশ্বাস। একেবারে আপনি ঠিক কথাটাই বলেছেন, আমিও ঠিক এমনটাই মনে করছি। যদি জোটগতভাবে আপনি চিন্তা করেন, জোটগতভাবে চিন্তা করলে অবশ্যই জামাত সহ পরাপর ইসলামী যে জোটটা হয়েছে, এনসিপি সহ এবি পার্টি আরো কয়েকটা দল মিলে মোট 11টা বা 12টা দলের মতো সম্ভবত, এই জোটের দিক থেকে চিন্তা করলে তারা অবশ্যই বিএনপির নেতৃত্বে যে জোট হয়েছে তার চেয়ে অনেক শক্তিশালী বলে মনে হয়। ভোটের রাজনীতিতে এবং সুষ্ঠু ভোট হবে কিনা সেটা নিয়েও কিন্তু আমাদের আশঙ্কা রয়েছে। কারণ হলো আপনি দেখেন, আমি আজকে যখন দেখলাম যে একজন বিএনপির প্রতিনিধি উনি নমিনেশন না পাওয়ার কারণে, আমি পত্রিকার রিপোর্টটা বলতেছি আপনাকে, নমিনেশন না পাওয়ার কারণে ট্রেন লাইন কেটে দেওয়া হয়েছে, ট্রেনটা সেখানে লাইনচ্যুত হয়ে পড়ে আছে। যখন আমি দেখলাম আমার খুব কষ্ট লাগলো। আরে একটা দলের সর্বোচ্চ ফোরাম যখন সিদ্ধান্ত নেবে সেটা তো দলের জন্য এবং জনগণের জন্য যেটা বেটার হয় সেটাই নেবে। আপনি বা আমি জানি না সত্য কি মিথ্যা, আমি জানি না, সেটা পত্রিকার রিপোর্ট অনুযায়ী বলছি আমি, যদি কোনো প্রার্থীতা না পাওয়ার কারণে তারা জনবল নিয়ে ট্রেন লাইন কেটে দেওয়া হয়, তাহলে সেই ট্রেনটা তো একেবারে খালি ছিল না, সেখানে চালক ছিল, সেখানে শত শত হাজারো যাত্রী রয়েছে। যদি দুর্ঘটনা ঘটতো এই দায়ভার কে নিত? অতএব ভাই, গ্রামে একটা কথা আছে, গ্রামের মানুষ বলে থাক কুত্তা না থাক ভিক্ষার কুত্তা আমলা, একটা কথা আছে গ্রামের। অতএব ভাই ভিক্ষার প্রয়োজন নেই, আগে কুত্তা সামলাও ভাই। আমাদের এরকম মানের কুকুর দরকার নেই যে যারা জনগণের জন্য হুমকি, রাষ্ট্রের জন্য হুমকি, এরকম নেতৃত্ব ভাই আমাদের দরকার নেই। আমি মনে করি বিএনপি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। এই ধরনের কুলাঙ্গারকে, এই ধরনের কুলাঙ্গারদেরকে যে প্রার্থিতা না দিয়ে বিএনপি বা ওই জোট সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। আমার মনে হয় যে এনসিপি কিন্তু এককভাবে নির্বাচন করার প্ল্যান ছিল, কিন্তু আমার মনে হয় যে ওসমান হাদির মৃত্যুর পর তারা উপলব্ধি করতে পেরেছে যে আসলে একা চলা ঠিক না। আমরা সমমনাদেরকে নিয়ে জোট করি, তাহলে আমরা ভারী হব, আর তা না হলে তো আসলে কারণ জীবন নিরাপত্তা নাই। ওসমান হাদি কিন্তু একা চলতে চেয়েছিল, ইনকিলাব মঞ্চ করেছে, মুখপাত্র হয়েছে, বাট ঘাতকের বুলেট তার তার প্রাণ কেড়ে নিয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, তার একটা কথা বলি যে আসলে আপনি ঠিকই বলেছেন, এই যে রেল লাইন কাটা, বিএনপির এমন কিছু নেতা কিন্তু আছে। এই যে রবিউল ইসলাম নয়ন নামে একজন যুব দল নেতা আছে, দেখলাম ওদিন ভিডিওতে তিনি সিনিয়র নেতাদেরকে ধাক্কায় এবং গালিগালাজ করে। আজকে দেখলাম আবার সে তারেক রহমানের পিছনে দাঁড়িয়ে ছবি তোলে। তো এই সমস্ত লোকগুলো বিএনপিতে আছে। আবার কুমিল্লার একজন আছে, সে বলছে আমি তো হাসনাতকে চিনি না, মানে হাসনাত আর কি তার 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 সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। তো যেই হাসনাতের কারণে আমরা জুলাই পেলাম, সেই হাসনাতকে উনি চিনে না। তো তো কমেন্টে লিখেছেন যে চিনবেন, আপনি কদিন পরেই চিনবেন, যখন তার সঙ্গে পরাজিত হবেন তখন আপনি আপনি চিনবেন। এখন আপনার কাছে আমার এই পর্যায়ে প্রশ্ন যে মানে এই যে আপনারা জোটটা করলেন, এই জোটের আসলে শর্ত হচ্ছে যে একজন আরেকজনকে হেল্প করবেন, যেই আসনে যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করবে, জোটের অন্য সঙ্গীরা তাদেরকে হেল্প করবে। কিন্তু সমস্যা হচ্ছে কি যে এই যে একটা আদর্শ তো ভিন্ন ভিন্ন আদর্শ, কিন্তু এই যে একটা জোট, এই জোটের একতা, এটা কিন্তু আসে বিপক্ষকে ঘৃণা করার মধ্য দিয়ে। কেন আমি এটা বললাম? যেমন জুলাই আন্দোলনে
বাম ছিল, ডান ছিল, ইসলামী দল ছিল, নন ইসলামী দল ছিল, নাস্তিক ছিল, আস্তিক ছিল। কেন সবাই এক হতে পেরেছে? কারণ তারা আওয়ামী লীগকে প্রচন্ডভাবে ঘৃণা করেছে। ঠিক আছে? শেখ হাসিনা চলে গিয়েছে। এখন আপনাদের প্রতিপক্ষ হচ্ছে বিএনপি। কিন্তু বিএনপির প্রতি কিন্তু আপনাদের ঘৃণা কিন্তু আওয়ামী লীগের মতো না। আপনারা কিন্তু বিএনপিকে ঘৃণা করেন না। আপনারা বিএনপিকে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ মনে করেন। তাহলে ওই মানে যেটা বললাম আর কি, যে প্রতিপক্ষের উপর যত ঘৃণা থাকবে ততই কিন্তু নিজেদের মধ্যে একতাটা বেশি থাকবে। কিন্তু যেহেতু এবার এই প্রতিপক্ষকে আপনারা ঘৃণা করতেছেন না, শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ মনে করতেছেন, সেই জায়গায় আপনার জোটের ভিতরে এই যে ভিন্ন ভিন্ন আদর্শ, যেমন ইসলামী আন্দোলন বলে শরিয়া আইন করব, আফগানিস্তানের মতো হয়ে যাব। আবার জামাত ইসলাম বলতেছে আমরা মডারেট ইসলাম করব, মানে আগের যা আছে ওইভাবেই চলবে, নারীরা থাকবে, হিন্দুরা থাকবে, সব থাকবে। আবার এনসিপি পুরোই একটা মধ্যপন্থী দল। তো এই সব মিলিয়ে আসলে যদি আপনারা ক্ষমতায় যানও, আপনাদের ভিতর কি আসলে ঝামেলা হবে না? ঝামেলা তো থাকবেই আপনাদের ভিতর, ঝামেলা তো সমাধান করতে পারবেন না। কি মনে হয় আপনার? আপনি এখানে কথা বলেছেন যে প্রতিপক্ষকে, দুইটা প্রশ্ন এখানে এসেছে, দুইটা বিশ্লেষণ করতে হয় দুইটাই। প্রথমত বলবো যে প্রতিপক্ষকে ঘৃণা, না আমি মনে করি না ঘৃণার রাজনীতি বাংলাদেশে এটা কখনোই কল্যাণজনক নয়। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করেনি। আমি মনে করি আওয়ামী লীগের যে দুঃশাসন, যে নিষ্পীষণ, যে নিপীড়ন, সেই প্রায় 20,000-এর মতো লোককে তারা হত্যা, গুম এবং ফেসিজম কায়েম করেছে। পুরো সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়ে যে বিভৎস অবস্থা রাষ্ট্রে কায়েম করেছে, সেই অ্যাক্টিভিটিস কে মানুষ ঘৃণা করেছে। সেই অ্যাক্টিভিটিস থেকে মানুষ বের হয়ে আসার জন্য ছাত্র জনতা রাস্তায় নেমেছে, মূলত ছিল এটা। আর সেক্ষেত্রে সেখানে আপনি দেখবেন ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী সকল দল মতের লোকেরাই রাস্তায় নেমে এসে এই পট পরিবর্তন ঘটিয়েছে। এই ব্যাপারে আমি মনে করি আপনি একমত, তাই না? অবশ্যই আপনি একমত। এবার আসেন মধ্যপন্থী দল, আপনি যে বলছেন না, এনসিপি হলো মূলত একটি জাতীয়তাবাদ ভিত্তিক রাজনৈতিক দল। তারা নবীন, এবং বাংলাদেশ জামাত ইসলামী হলো টোটালি মধ্যমপন্থী একটা ইসলামী রাজনৈতিক দল। এবং অপরাপর যে যে ইসলামিক শক্তিগুলো রয়েছে, আমি মনে করি তারাও অনেকাংশে ইসলাম মধ্যমপন্থী বলে আমি মনে করি, কেননা তাদের অ্যাক্টিভিটিস এ পর্যন্ত কোথাও একটি এক্সট্রিমিজম এসেছে বলে আমি আমার জানা নেই। যদি কোনো পক্ষ বাংলাদেশকে এক্সট্রিমিজমের দিকে বা উগ্রতার দিকে ধাবিত করতে চায়, এটা তাদের ও একেবারে টোটালি কল্পনা প্রসূত, এটা অসম্ভব। বাংলাদেশ জিওগ্রাফিক ভাবে এমন একটা অবস্থানে আছে সেখানে আপনি কখনোই এক্সট্রিমিজম কায়েম করতে পারবেন না, অসম্ভব। আপনার অবস্থান, ভৌগোলিক অবস্থানের নিরিখে আপনাকে চিন্তা করতে হবে। শত বৎসরের যে ঐতিহ্য, ইসলামী ঐতিহ্য, মুসলিমের ঐতিহ্য, এবং অপরাপর যে ধর্মীয় গ্রুপগুলো বা মাইনরিটি গ্রুপ রয়েছে তাদের সাথে যে সহ অবস্থান ইসলামপন্থীদের সেখানে রয়েছে, সেই নিরিখে আপনাকে সেখানে অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করে মদিনা যে সিস্টেম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, আপনাকে সেই সিস্টেমে অগ্রসর হতে হবে। এর বাইরে যদি কেউ চিন্তা করে, এটা টোটালি ভুল ধারণা। এর বাইরে যদি কেউ চিন্তা করে তাহলে এটা টোটালি হবে আত্মঘাতী। কোনোভাবেই কোনোভাবেই সেখানে এক্সট্রিমিজম কায়েম করতে দেওয়া হবে না। আমি হলফ করে বলতে পারি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি একজন আইনজীবী হিসেবে আপনাদেরকে হলফ করে বলতে পারি, যদি এমন কোনো কিছু কোনো পক্ষ চিন্তা করে তাহলে এটা হবে টোটালি আত্মঘাতী। বাংলাদেশ একটি মডারেট মুসলিম কান্ট্রি। বাংলাদেশ টোটালি জিওগ্রাফিক মানে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে এমন অবস্থানে আছে সেখানে গণতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনোভাবে সেটা সম্ভব না। আপনি যদি এর বাইরে কেউ চিন্তা করে থাকে, তারা অবশ্যই ভুলের মধ্যে থেকেছে, তাদেরকে সুদৃঢ় সঠিক পন্থায় এখনো আসা উচিত জি বলে আমি মনে করি। জি জি, ধন্যবাদ। এই পর্যায়ে মানে আজকে অনুষ্ঠান শেষ করব তো। শেষ করার আগে আসলে বলি যে শেষ প্রশ্ন, যে বাংলাদেশের নির্বাচনটা তো আসলে মানে আমরা দেখেছি, আমরা এবার জামাত এবং বিএনপি মুখোমুখি, এর আগে আমরা দেখিনি, এর আগে জামাত বিএনপি উঠেছিল, বাট আওয়ামী লীগ বিএনপির ভিতরে দেখেছি যে দুই পক্ষই পেশি শক্তি প্রয়োগ করে নির্বাচনটাকে প্রভাবিত করার চেষ্টা করে।
মানে এর অনেক জনবল, টাকা পয়সা, এর অনেক জনবল, টাকা পয়সা, টাকা পয়সা বিতরণ করে, মারামারি করে, কেন্দ্র দখল করে করে এবং এরা ওই জনগণের মতামতকে প্রভাবিত করে। কাজেই বাংলাদেশের সকল নির্বাচনগুলি যে খুব একেবারে 100% পারফেক্ট হয়েছে বলা যাবে না। অনেক জায়গায় পেশি শক্তির ব্যবহার হয়েছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচনগুলো তুলনামূলকভাবে ভালো হয়েছে। এটা অবশ্যই আপনি আমার সঙ্গে একমত। বাট আপনার কাছে আমার প্রশ্ন যে এই পর্যায়ে হয়তো এবারও জামাত ইসলামের সঙ্গে বিএনপির কিছুটা পেশি শক্তির লড়াই হবে মাঠ দখল রাখার জন্য, কেন্দ্র দখল রাখার জন্য হতে পারে, কিন্তু এই যেই স্বতন্ত্র পদে যে ডক্টর তাসনিম যারা নির্বাচন করতেছে, মানে বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে, এটাকে বাংলাদেশ কিন্তু ইংল্যান্ড না, এই নির্বাচনের যে প্রেক্ষাপটে আসলে তাসনিম জারাদের মতো অবশ্যই তিনি সৎ, তিনি যোগ্য, কোনো সন্দেহ নেই, বাট তাদের মতো স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচন জয়লাভ করার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? আপনি এটা আসলে খুব মেজর কিছু না। আমি অতীতেও আমরা দেখেছি না অতীতে আমরা স্বতন্ত্র যে দেখেছি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই মনে করেন যে, একটা এক্সাম্পল দেই, যে আওয়ামী লীগ জোটের কারণে এমন একটা লোককে ছেড়ে দিয়েছে যেই লোকটা আসলে ওই জায়গার যোগ্য না, কিন্তু ওই জায়গায় আওয়ামী লীগের ত্যাগী লোক ছিল, তো সেই ত্যাগী লোকটা স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে এবং ওই আওয়ামী লীগের সব লোক ওনাকেই সাপোর্ট করেছে। এইরকম আপনি আওয়ামী লীগ আপনি স্বতন্ত্র, আপনি বিএনপি স্বতন্ত্র হতে পারে। জি, আপনি একটা বৃহৎ রাজনৈতিক দল থেকে যদি কেউ এরকম স্বতন্ত্র নির্বাচন করে, তাহলে তার জয়ী আসার সম্ভাবনা, জয়ী হওয়ার সম্ভাবনা যখন খুব প্রকট থাকে, তখনই এরকম স্বতন্ত্র ভাবে নির্বাচন করে জিতে আসার এক্সাম্পল কিন্তু আছে বাংলাদেশে। তাসনিম জারা তো তবে তার কোনো দল নাই, সে তো তবে একজন তাসনিম যারা, ওনার কথা যে বলছেন, উনি বাংলাদেশের জন্য এখনো পরীক্ষিত না। উনি এখনো কোনো পরীক্ষা দিয়েছেন বলে আমার জানা নেই। গণতন্ত্রের জন্য উনি এখনো কোনো পরীক্ষা দিয়েছেন এমন কোনো এক্সাম্পল উনি এখনো দিতে কিছুই করেন পারেননি। নাই। হাসিনা চলে যাওয়ার পরে উনি হঠাৎ করে আসলেন, অনেক বড় পদে হ্যাঁ, বসে গেলেন, জানি না কিভাবে হলো। অতএব ওনাকে সুযোগ দেওয়া হোক। আমি মনে করি উনি আগে দু চারটা পরীক্ষা দেখ। বাংলাদেশের হিস্ট্রি আপনি যদি চিন্তা করেন, যে খুব হুট করে এসে কাউকে গ্রহণ করে নিয়েছে এরকম সম্ভাবনা একেবারেই নেই বললেই হয়, নেই বললেই হয়। অতএব ওনাকে সুযোগ দেন। উনি মনে করে যে স্বতন্ত্রভাবে উনি নির্বাচন করে নির্বাচিত হতে পারবেন, ওনাকে সাধুবাদ জানানো উচিত। আমি মনে করি ওনাদেরকে ওয়েলকাম জানানো উচিত। তবে এরকম রিয়ার যে হুট করে এসে কোনো একটা অবস্থান তৈরি করা, এটা আসলে রিয়ার। বাংলাদেশের হিস্ট্রিতে এরকম এক্সাম্পল আছে বলে আমার জানা নেই। এবং বাংলাদেশের ভোটের রাজনীতিতে কিন্তু কোন দলই কোন দলকে বিন্দু মাত্র ছাড় দেয় না, এমনকি জয়ের সম্ভাবনা থাকলেও। জনাব মনিরুল ইসলাম, আমি আপনাকে উদাহরণ দিই। আপনার এই 2018 সালে এই দিনের ভোট রাতে নেওয়ার কোন উচিত ছিল? ছিল না তো, শেখ হাসিনাই তো জয়লাভ করতো। 14 সালের নির্বাচনে তাও তো অনেক হয়েছে। আমি আপনাকে বলি যে 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 73 সালের 7ই মার্চ একটা নির্বাচন হয়েছে, প্রথম নির্বাচন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের। তখনও কিন্তু শেখ মুজিবুর রহমানের প্রচুর জনপ্রিয়তা, এবং জাসদ নামে একটা দল আছে কোন রকম। এটা মানে সবাই বলতেছে যে আওয়ামী লীগ আসন পাবে অনেকগুলো। আওয়ামী লীগ বোধহয় 293-94টা না কত আসন পেয়েছে আমার মনে নাই। কিন্তু দেখেন, তারপরেও কুমিল্লা 9 আসনে ইঞ্জিনিয়ার রশিদ নামে একজন জনপ্রিয় লোক ছিল, সেই ইঞ্জিনিয়ার রশিদের বিরুদ্ধে নৌকার প্রার্থী হচ্ছে খন্দকার মোস্তাক, যিনি কিনা পরে শেখ মুজিবের মৃত্যুর সঙ্গে জড়িত। তখন যখন বুঝে গিয়েছে যে মোস্তাক হেরে যাবে, তখন ওই ব্যালট বাক্স কুমিল্লা থেকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে গণনা করে ডিক্লেয়ার দেয় যে খন্দকার মোস্তাক তিনি ওই আসন থেকে জয়ী হয়েছেন। দেখেন, কিন্তু মানে নিশ্চিত জয়ী জেনে তারপরও তারা কারচুপি করতেছে। শুধু কি তাই, এই যে আমাদের বর্তমান যে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ, তার বাবা আজহারউদ্দিন মাস্টার, তিনি ছিলেন ওই লালমোহন এলাকায় খুব জনপ্রিয়। এই কারণে তাকে ভোটের মাঠ থেকে সরিয়ে নেওয়ার জন্য এই তোফাজ্জল আহমেদরা তাকে অপহরণ করে আটকিয়ে রেখেছে সেই নির্বাচনে। তো এই হচ্ছে গিয়ে ঘটনা আর কি। মানে বাংলাদেশের নির্বাচনে সবসময় কিন্তু আপনি দুই তিনটা এক্সাম্পল এনেছেন যে নির্বাচনকালীন সময় যে পেসিজম কায়েম করা, পেশি শক্তি প্রয়োগ করা, এটা কিন্তু আগামী নির্বাচনে হওয়ার সম্ভাবনা প্রকট। আমি গত সপ্তাহে একটা আলোচনায় বলেছিলাম, সম্ভবত আইওএন টিভিতে এই কথাটা বলেছিলাম, যে এই সরকারের উপর এখনো আমাদের অনেকেরই, এবং আমি মনে করি যারা এই দেশকে নিয়ে চিন্তা করে,
এখনো পর্যন্ত আস্থা রাখা যাচ্ছে না যে তারা পারবে নিরপেক্ষভাবে একটা নির্বাচন সঠিকভাবে করে করে ফেলতে। যে নির্বাচনটা আসতেছে, আপনি কতটুকু সামর্থ্য আপনার রয়েছে এখনো পর্যন্ত কিন্তু আপনি এক্সাম্পল তৈরি করতে পারেননি। আমরা বারবার দাবি করেছিলাম যে আপনি তার আগে স্থানীয় সরকার নির্বাচনটা করেন, করে একটা এক্সাম্পল তৈরি করেন যে আপনার সক্ষমতা রয়েছে, আপনি ফ্যাসিজমকে দমন করে একটা আহ নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন। ওনারা কি করলো? সেটা না করে একেবারে স্ট্রেট কাট ওনারা চলে আসলো জাতীয় নির্বাচনে। এখন জাতীয় নির্বাচনে যে ওনারা এই ফ্যাসিজমকে দমন করে রুখে দিতে পারবে, এটা আসলে আমার মনে হয় না ওনারা এটা পারবে। সরকারের আপনার সেটুকু আপনার সক্ষমতা আছে সঙ্গে কিনা আমার আমি যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনার তারপরেও সঙ্গে সরকার আপনার সঙ্গে আমিও একমত। কেন? জি, একটা মানে সরকার তো সরকার তো নির্দেশ দেয়। নির্বাচন তো কোনো প্রশাসন, তাই না? সেই প্রশাসনের ভিতরে একটা ভাব আছে যে বিএনপি বোধহয় ক্ষমতায় আসবে। এখন সেই প্রশাসন কি নিরপেক্ষ থাকবে? এবং মনে করেন যে যারা চাঁদাবাজি কইরা টাকা পয়সা কামাইতেছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে, তাই না? হুম, 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 তারা কি চাইবে যে অন্য একটা দল ক্ষমতায় আসুক, তাদের চাঁদাবাজির রাজ্য ধ্বংস হয়ে যাক? চাইবে না। তো তারা সেটাই যখন সেটা তারা একেবারে যদি দেখে যে ভোট বিপক্ষ দলে পড়তেছে, তারা মরণ কামড় দিবে, তারা কেন্দ্র দখল করতে চাইবে এবং এমনও হতে পারে যে প্রশাসন নীরব থেকে তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি তারা কেন্দ্র দখল করতে গেলে জামাতের ওই পরিমাণ লোক না থাকে এটা ঠেকানোর জন্য, তাহলে ভাই বাংলাদেশে রাজনীতিতে মনে করেন যে যা হওয়ার তাই হবে, আবারও এরা ক্ষমতায় আসবে। হ্যাঁ, আপনি দেখেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার এতগুলো ব্যর্থতার পরও ওনাকে ওনার পদ থেকে সরিয়ে দিয়ে সেখানে আমরা একজন যোগ্য লোককে বারবার জনগণের পক্ষ থেকে বলা হয়েছে যে সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে একজন যোগ্য লোককে সেই চেয়ারটাতে বসানো হোক। কার বা কিসের ইঙ্গিতে এখন পর্যন্ত এই চেয়ারটাতে পরিবর্তন আসেনি, এটা আমাদেরকে ভাবিয়ে তোলে। এটা জনগণকে ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে। আগামী নির্বাচন যদি এই ফেসিজমকে দমন আহ, না করতে সক্ষম হয়, তাহলে আপনি গণতন্ত্র পরাভূত হবে, যে গণতন্ত্র হেরে যাবে। অতএব বাংলাদেশে যদি গণতন্ত্রকে আপনি অব্যাহত রাখতে চান, গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে চান, তাহলে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে একেবারে রুট লেভেল পর্যন্ত এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে অপরাধীরা মানে ঘুণাক্ষর চিন্তা করার সুযোগ না পায় যে কোনো ধরনের অপরাধ করবে। যদি এটা করতে সরকার ব্যর্থ হয়, তাহলে আমাদের এবং সরকারের যে স্বপ্ন, জনগণের যে স্বপ্ন, সকল স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। ওরা উৎপেতে আছে, শুধু সময়ের অপেক্ষা। যে দেশের নির্বাচনে যেটা ইতিপূর্বে দেখা গিয়েছে, ঘন্টা হিসেবে কেন্দ্রগুলোকে কন্ট্রাক্ট করে নেওয়া হয়। কোনো কোনো আমি অনেকের কাছ থেকে শুনেছি, কারো কারো কাছ থেকে এরকম প্রশ্ন, এরকম কথা আসছে যে ঘন্টা হিসেবে কেন্দ্র কন্ট্রাক্ট নেওয়া হয়। ঘন্টা 5 লাখ 10 লাখ টাকা হিসেবে কন্ট্রাক্ট নেওয়া, যে এই কেন্দ্র 11টা থেকে 12টা পর্যন্ত একটা গোলযোগ তৈরি হবে, এই সুযোগে ভিতরে ব্যাপক সিল মারা হবে। 1 ঘন্টা 5 লাখ, 1 ঘন্টা 10 লাখ, এরকম আমরা তথ্য পেয়েছি ইতিপূর্বেও। অতএব প্রশাসনের সেই লোকগুলোই তো এখনো প্রশাসনে আছে, সেই লোকগুলোই তো আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবে। অতএব সরকারকে এই বিষয়ে এখন থেকে যদি সরব না হয়, এখন থেকে যদি সজাগ না হয়, তাহলে একই ঘটনার পুনরাবৃত্তি আগামী নির্বাচনেও হতে পারে বলে আমি মনে করি। অতএব সরকারকে এখন থেকে মজবুত অবস্থান তৈরি করা উচিত। প্রশাসনের যেখানে যেখানে রদবদল করা দরকার, সর্বোচ্চ চেয়ার যেখানে আছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেখান থেকে সরিয়ে একজন যোগ্য মজবুত ইমানদার ব্যক্তিকে সেখানে বসানো উচিত, যিনি তার বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে, বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং সুষ্ঠুভাবে এটাকে সম্পন্ন করে জাতির সামনে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে সক্ষম হয়। সেই নির্বাচন কমিশনকে সেইভাবে জেলে এখনো সাজানোর সুযোগ রয়েছে। আমি মনে করি সরকার এখনো সজাগ হওয়া উচিত। এখনই সর্বোচ্চ সময়, আর না হয় তার আঞ্জাম দিতে পারবে বলে আমার মনে হয় না। জি, অনেক অনেক ধন্যবাদ। তবে আমি মনে করি যে আসলে এই এনসিপির সঙ্গে জামাতের যে জোটটা, এই জোটটা আমার মনে হয় যে এটা আসলে ভালোই হয়েছে এবং এনসিপির জন্য এটা অনেক ভালো হয়েছে। কারণ এনসিপির আসলে তরুণরা রয়েছে, মেধাবীরা রয়েছে এবং তাদের
যে মেধা, এই মেধাকে কাজে লাগিয়ে দেশে বিদেশে সর্বক্ষেত্রেই এই এনসিপি, জামাত এবং অন্যান্য পার্টিরা মিলে তারা ম্যানেজ করতে পারবে। এবং যদি ক্ষমতায় আসে, যেমন জামাতের সরকার পরিচালনার কিছু অভিজ্ঞতা আছে, এনসিপি তো তাও নাই, বাট এই তরুণ, প্রবীণ, তারপরে মেধাবী, অভিজ্ঞতা সব মিলিয়ে একটা ভালো জুটি হয়েছে। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি আমার সঙ্গে একমত হবেন যে আপনি যে কথাটা জনগণ, বলেছেন, না না, সর্বশেষ বলি যে জামাতের এই কিছু জন অভিজ্ঞতা রয়েছে বা অপরাপর দলগুলোর কিছু অভিজ্ঞতা রয়েছে। আমি আপনার সাথে একেবারে পুরোপুরি একমত এই ক্ষেত্রে হব না, হতে পারছি না। এই কারণে যে জামাতের পক্ষ থেকে স্পষ্ট ডিক্লেয়ার করা হয়েছে তারা এককভাবে সরকার গঠন করবে না। যদি তারা ক্ষমতায় আসে এই জোট, তাহলে প্রতিপক্ষ যারা থাকবে তাদেরকে নিয়ে তারা সরকার গঠন না, করবে। আমি অতএব জামাতের, অভিজ্ঞ লোকদেরকে তারা আনবে বলে এটা একটা একটা হিংস তারা দিয়ে দিয়েছে যে আগামী বাংলাদেশটাকে পরিচালনা করতে চাচ্ছে মূলত এই জোট অভিজ্ঞদেরকে দিয়ে। সে প্রতিপক্ষ হোক, রাজনৈতিক ময়দানে প্রতিপক্ষ হতে পারে, কিন্তু যোগ্য লোককে তো আপনি ছেড়ে দিতে পারবেন না। আপনি যোগ্য লোককে যোগ্য চেয়ারে বসানোই তো ইনসাফ। ইনসাফের বাংলাদেশ কায়েম করার জন্যই তো মূলত এই আন্দোলন হয়েছে, না পট পরিবর্তন হয়েছে, তাই না? অতএব যে যতটুকু যোগ্য তাকে ততটুকু সম্মান দেওয়ার জন্যই এই জোট। আর সরকার যদি তারা সর্বোচ্চ আসন পেয়েও থাকে, তারা প্রতিপক্ষকে নিয়ে গঠন করবে, এটার ইঙ্গিত অলরেডি জামাতের সর্বোচ্চ ব্যক্তি উনি ইঙ্গিত দিয়েছেন, ওনার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন। জি না, আমি বলতেছি কি যে বিচার সংস্কার এবং আধিপত্য বিরোধী অবস্থান, এই সকল বৃহত্তর স্বার্থে কিন্তু এনসিপির সঙ্গে জামাতের এই যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, তাই না? এনসিপি মনে করেছে যে জামাতের সঙ্গে আমাদের এটা মিলে, কিন্তু এনসিপির যে সাংগঠনিক শক্তিমত্তা এটা কিন্তু যথেষ্ট না। সুতরাং এই তরুণ এনসিপির জন্য প্রয়োজন অভিজ্ঞ অভিভাবকের। সেই অভিজ্ঞ অভিভাবক হিসাবে জামাত এনসিপির সঙ্গে এসেছে। সুতরাং অনেকেই মনে করেন যে এনসিপি অনেক মেধাবী হলেও যেহেতু তারা বয়সে তরুণ, কাজেই এই জামাতের সঙ্গে জোট করার জোটটা তাদেরকে পলিটিক্যালি ম্যাচিউর হতে সাহায্য করবে। রাইট। অন্যদিকে জামাতের প্রয়োজন হচ্ছে একটা গ্লোবালি একটা অ্যাকসেপ্টেন্স। যেমন আপনি আমার সঙ্গে একমত হবেন যে ইসলামী রাজনীতির ব্যাপারে পশ্চিমাদের একটা খারাপ ধারণা আছে, সেটা সঠিক কি ব্যাঠিক সেটা অন্য ব্যাপার। তো জামাতের দরকার একটা গ্লোবাল অ্যাকসেপ্টেন্স, যেটা জামাত বহু চেষ্টা করেও ইদানিং অর্জন করতে মোটামুটি পেরেছে, আগে কিন্তু পারে নাই। এখন এনসিপি কে জোটে নেওয়ার মাধ্যমে এটা অনেকটাই সহজ হয়ে গেছে, কারণ আমি জানি যে এনসিপির যে ডায়াসপোরা অ্যালায়েন্স এক্ষেত্রে মানে অনেক বড় একটা রোল প্লে করতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড এনসিপির ডায়াসপোরা নেটওয়ার্ক অনেক পাওয়ারফুল, আমি শুনেছি ডেডিকেটেড তাদের নাকি লোকজন আছে। আমি যা কতটুকু সত্য জানি না, যে ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে সিনেট, সিক্রেট সার্ভিস, তারপরে এনএসএ, এইরকম আরো বহু জায়গায় আছে এরকম। তো এই ক্ষেত্রে আসলে এই মানে জামাত ইসলামের গ্লোবাল অ্যাকসেপ্টেন্স তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এবং আপনি যদিও বলেছেন যে এটা নির্বাচনী জোট, আমার মনে হয় যে এটা শুধু একটা নির্বাচনী জোটই না, এটা কিন্তু আরো অনেক বড় বিষয় হয়ে দাঁড়াবে। নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন, এবং যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিএনপির বিরুদ্ধে আন্দোলনও আমি মনে করি যে আসলে এভাবেই এরা এই জোট বজায় রেখে আন্দোলন করবে। কাজেই শুধু যে ওই যে নির্বাচনী জোট বলি এটা আমার মনে হয় না। আমার মনে হয় যে এটা নির্বাচনী জোটের পরেও এই জোটটা আসলে থাকবে বলে আমার মনে হয়। আপনি শেষ কিছু বলতে চান কিনা, তাহলে অনুষ্ঠান শেষ করব। আমার এক্ষেত্রে আমার বক্তব্য হলো, হাদি আমাদের বাংলাদেশের জাতীয় বীর শহীদ ওসমান হাদির যে বিদায়, যে ওসমান হাদিকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যদি এই জোটের বিজয় না হয় তাহলে আগামী দিন অসংখ্য হাদিকে আমরা হারাতে হবে। এটার স্পষ্ট ইঙ্গিত হাদি হত্যার মাধ্যমে ওনারা যারা হত্যা করেছে তারা দিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের পরিণতি কি সামনে। অতএব এই জোটকে বিজয়ী করার জন্য, ফ্যাসিজমকে হটিয়ে গণতান্ত্রিক সিস্টেমকে জাগ্রত রাখার জন্য, কায়েম রাখার জন্য, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই জোটকে ক্ষমতায় আনতে হবে, এই জোটকে সমর্থন দিতে হবে, এই জোটকে সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আপনাদের মতো বিবেকবান সাংবাদিকগণ, আপনাদের মতো বিবেকবান ব্যক্তিগণ, যারা জাতির বিবেক, তারা সদা সর্বদা জাতিকে জাগ্রত রাখবেন, জানান দেওয়ার চেষ্টা করবেন এই জোট ছাড়া বাংলাদেশের
ভবিষ্যৎ অন্ধকার। না হয় কে বা কার সাথে চুক্তিবদ্ধ হয়েছে ডিপ স্টেটের সাথে, পশ্চিম এবং প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে, এটা আপনারা ইতিপূর্বে কয়েকটা নিউজের মাধ্যমে তোলপাড় হয়েছে, সারা বিশ্বব্যাপী মানুষ জানতে পেরেছে কে বা কারা কোথায় গোপনে চুক্তিবদ্ধ হচ্ছে। অতএব বাংলাদেশকে টিকিয়ে রাখার স্বার্থে আপনাকে এই 10 বা 11 দলীয় জোটকে ক্ষমতায় আনতে হবে, সমর্থন দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য, 5ই আগস্টের যে পট পরিবর্তন সেটাকে ধারণ করার জন্য আগামী নির্বাচনে তাদেরকে ক্ষমতায় আনার বিকল্প কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখেছেন। সাধুবাদ জানাই, আপনারা সময় দিয়ে আমাদের এই কথাগুলো শোনার সুযোগ করে দিয়েছেন। জি, অবশ্যই অনেক ধন্যবাদ। তবে শেষ কথাটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে এট দ্য এন্ড অফ দ্য ডে জনগণ যাকে ভোট দিবে তাকেই আমাদের মেনে নিতে হবে। সে বিএনপি হোক আর জামায়াত হোক, জনগণের ভোট যে পায় সেই হবে আমাদের দেশের শাসনকর্তা। এটাই হচ্ছে কামনা। অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ। সালাম।